ভাবুন তো ২০০০ ফিট উপরে আপনি দাঁড়িয়ে আছেন একটা ভাঙা টাওয়ারের মাথায়। হাত কাঁপছে, পা কাঁপছে, আর নিচে তাকালেই মনে হচ্ছে মৃত্যু আপনার দিকে তাকিয়ে হাসছে। কোনো সিগন্যাল নেই, কোনো সাহায্য নেই, নেই কোনো নামার পথ। আপনার পাশে শুধুমাত্র একজন বন্ধু আছে, কিন্তু কিছুক্ষণ পরই আপনি বুঝতে পারলেন সে আসলে আপনার সঙ্গে নেই, কখনোই ছিল না। তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, ক্ষুধায় শরীর ভেঙে পড়ছে, আর মাথার উপর ঘুরছে শকুন আপনার মৃত্যুর অপেক্ষায়। এই পরিস্থিতিতে আপনি কি করতে পারেন? বাঁচার জন্য কতটা নিচে নামতে পারেন? এটা শুধু একটা মুভি নয়, এটা মানুষের বেঁচে থাকার সবচেয়ে ভয়ঙ্কর লড়াই। তো বন্ধুরা, শুরু করার আগে সবাইকে জানাই ঈদ মোবারক। পরিবার পরিজনের সঙ্গে কেমন ঈদ কাটালেন কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। তো চলুন সরাসরি গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতেই বিশাল পাথরের পর্বত দেখানো হয়। সেখানে ড্যান ও বেকি নামের দুইজন দম্পতি এবং তাদের বান্ধবী হান্টারকে দেখা যায় এই পর্বতটি ছিল মারাত্মক ভয়ঙ্কর আকৃতির, তাই সামান্য ভুল হলেই এদের মৃত্যু নিশ্চিত। তবে এত ভয়াবহ পরিস্থিতিতেও তারা বেশ হাসি মজা করে ক্লাইম্বিং করে যাচ্ছিল। তবে হঠাৎই ড্যান অ্যাক্সিডেন্টলি পাথরের খাঁচ ভেবে একটা প্যাঁচার বাসায় হাত দিয়ে ফেলে। এতে করে ভেতরে থাকা প্যাঁচাটি ভয় পেয়ে সেখান থেকে আচমকা উড়ে গেলে ড্যান ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। তবে ড্যানের কোমরে দড়ি বেঁধে থাকার জন্য সে পড়ে যায় না, কিন্তু পর্বতের গায়ে লাগান হুকটা লুজ হয়ে গিয়ে খুলে আসে, আর ড্যান সোজা এত উঁচু থেকে নিচে পড়ে মারাই যায়। এই দুর্ঘটনার প্রায় ১ বছর পার হয়ে যায়, আর এতদিন দুনিয়ার সবাই ড্যান নামের এই যোদ্ধাকে একেবারে ভুলেই গিয়েছিল, যে কিনা যে কোনো প্রাকৃতিক সমস্যাকে পার করার সাহস রাখত। তবে সবাই ভুললেও বেকি কিছুতেই ড্যানকে ভুলতে পারছিল না, কারণ ড্যান ছিল তার জীবনের সবথেকে স্পেশাল আর ভালোবাসার মানুষ। বেকি নিজেকে কোনোভাবে ক্ষমা করতে পারছিল না যে শেষ মুহূর্তে সে তার প্রিয় মানুষটির হাত ধরে রাখতে পারল না। এই যন্ত্রণা ভোলার জন্য সে ধীরে ধীরে অ্যালকোহলিক হয়ে পড়ে। এত কিছুর পরেও সে যেন কিছুতেই ড্যানের স্মৃতিগুলো ভুলতে পারছিল না। আর ড্যানের কথা মনে পড়লেই বেকি তার ফোনে থাকা পুরনো ভয়েস মেসেজগুলো শুনতে শুরু করে, আর নিজেকে বোঝায় যে সে ড্যানের সঙ্গেই আছে। এমনি করে সেদিন পার করতে করতে আরও বেশি ফ্রাস্ট্রেশনে ভুগতে শুরু করে। এদিকে বেকির এমন পরিস্থিতি দেখে তার বাবা জেমস ভীষণ টেনশনে পড়ে যায়। জেমস তার মেয়েকে মুভ অন করার জন্য অনেক বোঝালেও বেকি তার জেদ ছাড়ে না। সে তার বাকি জীবনটা ড্যানের স্মৃতিকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এই নিয়ে সে তার বাবার সঙ্গে ঝগড়া করে সেখান থেকে বাসায় ফিরে আসে। দিনের পর দিন এমন হতাশার কারণে বেকি একেবারে অতিষ্ঠ হয়ে যায়, তাই সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। এরপর সে স্লিপিং পিল হাতে নিয়ে খেতেই যাবে, ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। এতে বেকি সেইবারের মতো সুইসাইড করার ভাবনা স্থগিত করে। পরদিন সকাল হলেই দেখা যায় বেকির বান্ধবী হান্টার বেকির সঙ্গে দেখা করতে আসে। হান্টারকে দেখে বেকি তার আবেগ ধরে রাখতে পারে না, সে কান্না করে দেয়। এখানে জানা যায় গত রাতে সেই কলটা হান্টারই করেছিল। আর এখানে হান্টার বেকিকে এই ট্রমা থেকে মুক্ত করার জন্য আগের মতো সার্ভাইভাল ট্রিপে যাওয়ার কথা বলে। সে ক্লাইম্বিং করার জন্য B67 টাওয়ারকে সিলেক্ট করে নেয় এবং সেটা বেকিকে দেখায়, যেটা কিনা ক্যালিফোর্নিয়ার একটা নির্জন মরুভূমিতে রয়েছে, যেটার উচ্চতার দিক থেকে পুরো আমেরিকার মধ্যে চতুর্থ ছিল। আর সেখানে যাওয়ার জন্য হান্টার বেকিকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু বেকি প্রথমে যেতে রাজি হয় না, সে কিছুতেই যেতে চাইছিল না। তখন হান্টার ড্যানের বলা একটা কথাকে মনে করিয়ে বলে, যদি মৃত্যুকে ভয় পাও তাহলে বেঁচে থাকতে ভয় পেও না। তবুও বেকি যেতে রাজি হচ্ছিল না, কিন্তু পরদিন সকাল হলে অদ্ভুতভাবে সে হান্টারকে হ্যাঁ বলে দেয়। এতে করে হান্টার তো বেশ খুশি হয়ে যায়। এরপর দুই বান্ধবী বেরিয়ে পড়ে তাদের যাত্রায়। যাওয়ার পথে তারা পুরনো দিনের ভিডিও দেখে বেশ মজা করছিল। এরপর ক্যালিফোর্নিয়াতে পৌঁছে তারা একটা ক্যাফেতে আসে ডিনার করার জন্য। সেখানে বসে বেকি হান্টারের ইউটিউব ব্লগিং ভিডিওগুলো দেখছিল। তার মানে হান্টার এখনও এইসব জায়গায় গিয়ে ব্লগ বানায়। হান্টার জানায় তারা এবার ওই টাওয়ারে উঠে ব্লগ বানাবে। এরপর তারা ম্যাপে অনেক খোঁজাখুঁজি করলেও সেই টাওয়ারটা খুঁজে না পেয়ে একজন ওয়েটারকে ডেকে সেটার ব্যাপারে জিজ্ঞাসা করে। এই কথা শুনে ওয়েটার বলে, এটা খোঁজার কি আছে, জানালা দিয়ে বাইরে তাকাও, সামনে একটা আলো দেখা যাচ্ছে না, ওটাই হলো সেই টাওয়ার। বেকি দেখতে পায় টাওয়ারটা ভীষণ উঁচু। বেকি হান্টারকে জিজ্ঞাসা করে টাওয়ারে লাইট কেন জ্বলছে। হান্টার জানায় যাতে প্লেন সেটার অবস্থান বুঝতে পারে তার জন্য লাইট লাগানো হয়েছে। সে আরও বলে এটাই আমেরিকার সবচেয়ে উঁচু টাওয়ার, কিন্তু এখন এটা পরিত্যক্ত হয়ে গেছে, আর সামনের শীতেই এই টাওয়ারটাকে একেবারে ভেঙে ফেলা হবে। এরই মধ্যে দেখা যায় হান্টারের ফোনে চার্জ শেষ হয়ে যায়। এটা দেখে সে ওয়েটারকে ডেকে জিজ্ঞাসা করে চার্জারের কোনো ব্যবস্থা করা আছে কিনা, কিন্তু ওয়েটার রুটভাবে জানাই নেই। এরপর ওয়েটার সেখান থেকে যেতেই হান্টার টেবিলের উপরে লাইটটা খুলে সেখানে চার্জার হোল্ডার লাগিয়ে চার্জ দেয়, আর আশ্চর্যজনকভাবে দেখা যায় ফোনে চার্জও হচ্ছিল। হান্টার হেসে বলে এটাই হলো লাইফ হ্যাক। পরদিন একটা ভয়াবহ স্বপ্ন দেখে বেকির ঘুম ভেঙে যায়। পরদিন তারা দুজন তাদের ট্রিপের জন্য বেরিয়ে পড়ে, আর গাড়িতে উঠতেই হান্টার তার ব্লগিং শুরু করে দেয়। তারা ব্লগিংয়ে এতটাই মনোযোগী ছিল যে সামনে কোনো খেয়ালই ছিল না। হঠাৎ করেই একটা ট্রাক তাদের গাড়ির সামনে এসে চলে যায়। হান্টার কোনোভাবে ঠিক সময় গাড়ির ব্রেকটা কষে গাড়িটাকে থামিয়ে নেয়। এরপর তারা কোনোভাবে নিজেদের আবারও সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তারপরে সেই টাওয়ারের কাছে আসে, দেখতে পায় সেখানকার গেটে তালা ঝুলানো আছে।
আসলে এই এলাকাটা ছিল একেবারেই নিষিদ্ধ। সাইনবোর্ডে লেখা দেখেই বোঝা যাচ্ছিল যে এটি ভয়ানক জায়গা। তবে তারা দুজন না থেমে দরজাটা টপকে সামনের দিকে এগিয়ে যায়। আর গাড়ি নিয়ে যাওয়ার পথ না থাকায় তারা বাকি পথ হেঁটে সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু দূর গেলে তারা সামনে একটা হরিণের বাচ্চাকে পড়ে থাকতে দেখতে পায়, যেটাকে কিনা দুটো শকুন মিলে ছিঁড়ে খাচ্ছিল। বাচ্চাটি তখনও বেঁচে ছিল দেখে তারা দুজন শকুন দুটিকে তাড়িয়ে দেয়। এরপর হান্টার সেই মৃতপ্রায় বাচ্চাটির ছবিও সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেয়, কারণ সেখানকার বেশিরভাগ মানুষেরই সোয়াপ করা একেবারে স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এরপর যখন তারা সেই টাওয়ারের কাছে আসে তখন তারা বুঝতে পারে যে এই টাওয়ারটা আসলে তাদের ধারণার থেকে উঁচু। এত বিশাল টাওয়ার কাছ থেকে দেখে বেকি ভীষণ নার্ভাস হয়ে পড়ে। সে হান্টারকে জানায় সে উঠতে পারবে না, তার হাত পা কাঁপছে। তবে হান্টার তার মনোবল বাড়ানোর জন্য বলে, ভয় পেয়ে গুটিয়ে থাকলে ভয় তোমাকে গ্রাস করে নেবে। তার থেকে ভয়কে জয় করে জীবন নতুন করে বাঁচার জন্য এগিয়ে যাওয়া উচিত। এটাই তোমার জন্য সবথেকে বড় সুযোগ। এসব কথায় বেকি আবারও নিজের আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর তারা দুজন ধীরে ধীরে টাওয়ারের উপর উঠতে শুরু করে। দেখা যায় সিঁড়িগুলো বেশ নড়বড়ে, এমনকি কোনো কোনো জয়েন্ট খুলে যাওয়ার উপক্রম। এক পর্যায়ে একটা সিঁড়ি বেকির ভারে ভেঙে পড়ে যায়। তবুও তারা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। অর্ধেকটা পথ ওঠার পর কিছুটা পানি খেয়ে একটু সময় বিশ্রাম নিয়ে তারা আবার উঠতে শুরু করে। তারা যতই উপরের দিকে উঠছিল ময়ের ধাপগুলো ততই বেশি লুজ হয়ে যাচ্ছিল। এরপর একটা পর্যায়ে তারা একটা খাস মতো জায়গায় এসে পৌঁছায়। আর এটাই হলো সেই টাওয়ারের মূল কাঠামোর শেষ ভাগ। আর মাত্র 200 ফুট উপরে গেলেই তারা টাওয়ারের একেবারে চূড়ায় পৌঁছাতে পারবে। তবে এখানে বেকি আবারও নার্ভাস হয়ে পড়ে আর জানায় সে আর উঠতে পারবে না। তখন হান্টার তাকে সাহস দিয়ে বলে, আরে চিন্তা করিস কেন, আর তো সামান্য পথই বাকি আছে, আমাকে ফলো করে উপরে উঠতে শুরু কর। এরপর বেকি নিজেকে সামলে আবারও উপরে উঠতে শুরু করে। তবে চূড়ার কাছাকাছি গিয়ে হান্টার মজার ছলে মইটা ঝাঁকুনি দিতে শুরু করে। বেকি তাকে এই দুষ্টুমি করতে বারণ করে। আর হান্টারের এই পাগলামের কারণেই স্ক্রুগুলো খুলে একেবারে নিচে পড়ে যায়। কিন্তু তারা দুজনে সেটার দিকে তেমন একটা গুরুত্ব দেয় না। এরপর তারা দুজন একেবারে টাওয়ারের চূড়ায় পৌঁছে যায়। সফল হতে পেরে দুজনেই বেশ আনন্দ করছিল। নিজেদের ফটোশ্যুট করতে শুরু করে, এমনকি নিজেদের সাথে আনা ড্রোন দিয়ে ভিডিও রেকর্ডিং করতে শুরু করে। আর যেহেতু হান্টার শো অফ করতে ভালোবাসে তাই সে আবারও টাওয়ারের পাশে এক হাত দিয়ে ঝুলে একটা ভয়াবহ স্টার নিয়ে ভিডিও করে। এরপর সে উপরে উঠে বেকিকেও তার মতো করতে বলে। বেকি রাজি না হলেও তাকে জোর করে পাঠিয়ে দেয়। এরপর বেকি উপরে উঠে নিজের সাথে করে আনা ড্যানির দেহাবশেষ বের করে বাতাসে উড়িয়ে দেয়। আর ড্যানের কথা মনে করে দুজনেই সেখানে বেশ ইমোশনাল হয়ে পড়ে। এরপর তারা নিচে নামার জন্য রেডি হয়। প্রথমেই বেকি নামতে যায়, তবে একটু চাপ দিতেই সেই মই ভেঙে নিচে পড়ে যায়। তবে তার কোমরে বাঁধা দড়ি থাকার কারণে সে ঝুলে থাকে। আর সেই দড়িটা আবার হান্টারের কোমরের সঙ্গে যুক্ত ছিল। হান্টার পড়ে যেতে গিয়েও কোনোভাবে টাওয়ারের সরু প্রান্তে নিজেকে সামলে নেয়। এরপর সে টাওয়ারের দড়ি পেঁচিয়ে বেকিকে উপরে উঠানোর চেষ্টা শুরু করে দেয়। কিন্তু পা ফসকে আবারও বেকি নিজের দিকে পড়ে যেতে শুরু করে। কিন্তু হান্টার হাল ছাড়ে না। সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় বেকিকে বাঁচানোর জন্য। এরপর এক পর্যায়ে সে বেকিকে উপরে তুলে নেয়। দুজনেই আনন্দে কান্না করে দেয়। কিন্তু পরের মুহূর্তেই নিচে তাকাতেই তারা থমকে যায়, কারণ টাওয়ারের সাথে লাগানো সিঁড়িটা একেবারে নিচে ভেঙে পড়ে গেছে। শুধু বেকির ব্যাগটা সেখানে একটা অ্যান্টেনারের মধ্যে ঝুলে থাকতে দেখতে পায়। এসব দেখে তাদের মাথা কাজ করা বন্ধ করে দেয় যে এখন তাদের কি হবে। রেস্কিউ টিমকে জানানোর জন্য ফোন করলেও দেখতে পায় তাদের ফোনে কোনো সিগন্যাল নেই। এরপর তারা সেই টাওয়ারের সাথে লাগানো একটি বক্স থেকে একটি ফ্লেয়ার গান আর একটা দূরবীন খুঁজে পায়। তবে এতে বেকি টেনশনে পড়ে যায় এবং হতাশ হয়ে যায়। তখন হান্টার তার মনোবল বাড়াতে শুরু করে। সে বলে, দেখ, এত বড় সিঁড়ি যখন এত উঁচু থেকে ভেঙে পড়েছে তার মানে কেউ তো অবশ্যই এই আওয়াজ শুনতে পেয়েছে। আর তাদের কেউ না কেউ অবশ্যই পুলিশকে এই আওয়াজের কথা জানাবে। আর তখন পুলিশ অবশ্যই আমাদেরকে রেস্কিউ করতে চলে আসবে। এরই মধ্যে হান্টার খেয়াল করে বেকির পায়ে বেশ খানিকটা কেটে গেছে এবং সেখান থেকে অনবরত রক্তপাত হচ্ছিল। আসলে এই আতঙ্কের মধ্যে বেকি তার পায়ের আঘাত টেরই পায়নি। হান্টার দ্রুত নিজের শার্ট খুলে সেটা বেকির পায়ে বেঁধে দেয়। আর হান্টারের কথাও বেকি বুঝতে পারে যে এভাবে অস্থির হয়ে কোনো লাভ হবে না, তাই সে শান্ত হয়ে বসে থাকে। ধীরে ধীরে দিনের আলো শেষ হয়ে রাত নেমে আসে। রাত শেষ হয়ে আবারও নতুন দিনের সূর্য সূচনা হয়, কিন্তু এখনও তারা সেখানেই আটকে আছে। এরপর হান্টার দূরবীন ব্যবহার করে আশেপাশে নজরদারি করতে শুরু করে যে কেউ আছে কিনা। এরই মধ্যে তার চোখে পড়ে ছোট্ট একটা আরভি ভ্যানের উপর। আর এই গাড়িগুলো একেবারে বাড়ির মতোই হয়। এগুলোর ভেতরে একেবারে বাড়ির মতো থাকা যায়। তবে হান্টার অনুমান করে হয়তো সেই ভ্যানে এখন আর কেউ থাকে না। থাকলে এতক্ষণে তারা পুলিশকে ইনফর্ম করে দিত। এরই মধ্যে হান্টার তার ফোন চেক করলে দেখতে পায় যে সেই হরিণের বাচ্চার যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেছিল সেটা অলরেডি পোস্ট হয়ে গেছে। এটা দেখে সে বুঝে যায় হয়তো নিচে নেটওয়ার্ক আছে, তাই সে দ্রুত সাহায্যের কথা বলে একটা পোস্ট করে। এরপর সিগন্যালের জন্য সেই ফোনটাকে দড়িতে ঝুলিয়ে নিচের দিকে পাঠাতে শুরু করে। তবে তাতেও কোনো কাজ হচ্ছিল না। তখন বেকি বলে, যদি তার এক পাটে জুতোর মধ্যে ঢুকিয়ে ফোনটাকে নিচে ফেলে দেওয়া হয় তাহলে হয়তো কাজ হতে পারে। এরপর হান্টার তার জুতোর মধ্যে ফোনটাকে ভালো করে ঢুকিয়ে সেটাকে নিচে ফেলে দেয়। তবে
তবে তারা এখনও এটা জানতো না যে তাদের এই চেষ্টা আসলে কোনো কাজে দিচ্ছে কিনা। এদিকে আরও একটি দিন শেষ হয়ে আবারও রাত নেমে আসছিল। তারা দুজন সেখানে অপেক্ষা করছিল যে এই আশায় কেউ তাদেরকে বাঁচাতে আসবে অবশ্যই। পরদিন হান্টার হঠাৎ করে টাওয়ারের নিচে একজন লোককে দেখতে পায়, আর সেই লোকটার সাথে কয়েকটি কুকুরকেও দেখতে পায়। যদিও কুকুরটি মানুষের উপস্থিতি বুঝতে পেরে গিয়েছিল, কিন্তু এই লোকটা কিছুতেই তা বুঝতে পারছিল না। এরপর লোকটা সেখান থেকে চলে যেতে শুরু করে। এটা দেখে হান্টার তার অন্য জুতোটাও ছুঁড়ে মারে। জুতোটা নিচের একটা রডে পড়তেই ভীষণ জোরে শব্দ হয়। লোকটা এসে সেই জুতোটা দেখে, কিন্তু এরপর সে বেশ কিছুক্ষণ খুঁজে কিছু না পেয়ে সেখান থেকে চলে যায়। হান্টার আর বেকি সাহায্য করার জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু এত নিচ পর্যন্ত তাদের কোনো আওয়াজে পৌঁছাচ্ছিল না। বেকি সেই ফ্লেয়ার গানটা বের করে চালাতেই যাবে, তখনই হান্টার তাকে থামিয়ে দেয় আর জানায় দিনের আলোতে এটা ঠিকঠাক মতো কাজ করে না। তার উপরে তাদের কাছে শুধুমাত্র একটাই বুলেট রয়েছে, আর সেটাকে তারা এমনি করে নষ্ট করতে পারে না। সে আরও বলে ওই লোকেরা ওই আরভি ভ্যানেই আছে, তাই রাতের বেলা ওই ফ্লেয়ার গানটা চালালেই তারা বুঝতে পারবে। এরপর রাত হতেই তারা সেই ফ্লেয়ার গানটা চালিয়ে দেয় এবং নিজেদের ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। তারা দেখতে পায় সেই লোকগুলো তাদের গাড়ি নিয়ে সেই টাওয়ারের গেটের কাছে আসে। তারা ভাবে হয়তো তাদের বাঁচানোর জন্যই এসেছে, তবে সেই লোকগুলো সেখানে এসে থেমে যায় আর হান্টারের গাড়িটাকে সাথে করে সেখান থেকে পালিয়ে যায়। এসব দেখে তারা দুজন ভীষণ হতাশ হয়ে পড়ে। তাদের শেষ আশাটুকু একেবারে চোখের সামনে ছাই হয়ে গেছে। তারা দুজনে আবারও হতাশ হয়ে সেখানে পা ছড়িয়ে বসে পড়ে। হান্টার বেকির পায়ের কোনো ক্ষত আছে কিনা সেটা জিজ্ঞাসা করে, কিন্তু এখন বেকির মনে যে কি যন্ত্রণা রয়েছে সেটা হান্টার বুঝতে পারেনি। বেকির উদাসীনতা দেখে হান্টার জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? তখন বেকি ইমোশনাল হয়ে বলে, জানিস ড্যান আমাকে কখনোই আই লাভ ইউ বলেনি, সে সবসময় 143 বলতো, আর ঠিক তেমনটা তোর পায়ে লেখা আছে। আমি দেখেছিলাম আমার বিয়ের সময় সবাই বেশ খুশি হলেও তুই মনমারা হয়েছিলে। আমাকে প্লিজ সত্যিটা বল যে তোদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা। এই কথা শুনে হান্টার সত্যিটা জানায়। সে বলে, তোর বিয়ের আগে আমার আর ড্যানের সঙ্গে 4 মাসের রিলেশন ছিল, কিন্তু তুই তাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলি বলেই আমি তোদের দুজনের মাঝখান থেকে সরে এসেছিলাম। যদিও আমার ওই সময় ভীষণ কষ্ট হয়েছিল, কিন্তু আমার কাছে বন্ধুত্বের থেকে বড় কিছুই ছিল না, তাই আমি নিজের কষ্টটা লুকিয়ে রেখেছিলাম। আর সেজন্যই ড্যানের মৃত্যুতে তোর মতো আমিও ভেঙে পড়েছিলাম, আর নিজেকে সামলানোর জন্য তোর সামনে আসিনি, তোর থেকে আরও বেশি দূরে গিয়েছিলাম। পরদিন সকাল হতে বেকির ফোনের অ্যালার্ম হঠাৎ করে বেজে ওঠে, আর এখানে তারা বুঝতে পারে হান্টারের ফোনটা নিচে ফেলার 24 ঘন্টা হয়ে গেছে। আর তারা ভাবতে শুরু করে যে এত সময় যেহেতু কিছুই হয়নি, তার মানে তাদের সেই চেষ্টাটাও বৃথা গেছে। এদিকে এত সময় ধরে কোনো পানি পান না করার জন্য তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছিল। পানি ও অন্যান্য জিনিসপত্র সেই ব্যাগের মধ্যেই ছিল, যেটা কিনা এখন নিচে ঝুলে আছে। তখন হান্টার সিদ্ধান্ত নেয় সে বসে না থেকে দড়ির সাহায্যে নিচে নামবে আর ব্যাগটাকে কোনোভাবে উপরে তুলে আনবে। এই কথা শুনে বেকি তাকে বারণ করে এবং বলে এতে তার প্রাণও চলে যেতে পারে। তবে হান্টার বলে বাঁচতে হলে এছাড়া আর তেমন কোনো উপায় নেই। এরপর হান্টার দড়ি বেঁধে নিচে নেমে যায়, কিন্তু অ্যান্টেনার কাছে পৌঁছাতে গেলে এখনও আর 1 ফুট দড়ির প্রয়োজন ছিল। তখন হান্টার কিছু না ভেবেই ওই অ্যান্টেনার উপরে ঝাঁপ দেয়। সে কোনোভাবে নিজেকে সামলে ব্যাগটা থেকে পানি বের করে খায়। এরপর সে উপরে ওঠার জন্য টাওয়ারের গা বেয়ে উপরে উঠতে শুরু করে। দেখা যায় টাওয়ারটা ভীষণ মসৃণ। এবার হান্টার একটা উপায় বের করে। সে ব্যাগ থেকে তার সেলফি স্টিকটা বের করে সেটার সাহায্যে ওই ব্যাগটাকে দড়িতে ঝুলিয়ে দেয়। এরপর সে সবচেয়ে বড় ঝুঁকিটা নেয়। সে ওই ব্যাগটাকে লক্ষ্য করে ঝাঁপ দেয়। সৌভাগ্যক্রমে সে ব্যাগটাকে ধরেও ফেলে। এরপর ধীরে ধীরে সে উপরে উঠতে শুরু করে আর বেকিকে দড়ি উপর দিয়ে টানতে বলে। হান্টার প্রায় উপরে উঠতেই যাবে, তার আগেই হাত থেকে দড়িটা ফসকে নিচে পড়ে যায়। এদিকে বেকি ভয় ভয় নিচে তাকালে দেখতে পায় হান্টার এখনও বেঁচে আছে। সে শেষ সময় গিয়ে দড়ির শেষ ভাগটা ধরতে পারছিল, তবে সে প্রচুর ব্যথা পেয়েছে। তাই সে বেকিকে বলে তাকে টেনে উপরে তুলতে। বেকি নিজের সব শক্তি দিয়ে হান্টারকে টেনে উপরে তুলে আনে। এরপর তারা নিজেদের ব্যাগ থেকে হোটেলের ক্যাশ মেমো বের করে উল্টো পাশে সাহায্যের জন্য একটা চিঠি লেখে আর সেটাকে তাদের ড্রোনের সাহায্যে যতটা সম্ভব দূরে পাঠানোর চেষ্টা করে। এরই মধ্যে ড্রোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে সেটিকে আবারও ফিরিয়ে আনে। এরপর তারা ড্রোনের চার্জারটাও দেখতে পায়, তবে চার্জ দেওয়ার মতো কোনো সিস্টেমই সেখানে ছিল না। আবারও একটা অন্ধকার রাত নেমে আসে। আজকে বেকি স্বপ্ন দেখতে পায় যে হান্টার তার পাশে কোথাও নেই। তার পাশ থেকে শকুনের হিংস্র চিৎকার ভেসে আসছে। ভয়ে সে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে হান্টারকে সব জায়গায় খুঁজতে শুরু করে। আলো দেখে সেই শকুনেরা তার উপরে হামলা করে দেয়। বেকি ভীষণ ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল না যে হান্টার কোথায় চলে গেল। এরপর সে নিচে লাইট মারতেই দেখতে পায় হান্টারের মৃতদেহ নিচে পড়ে থাকা ডিশ অ্যান্টেনার উপর পড়ে আছে, আর শকুনেরা নৃশংসভাবে হান্টারের শরীরটা ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছে। এসব দেখে আচমকাই বেকির ঘুম ভাঙতেই সে কান্না শুরু করে দেয়।
তবে সে পাশে তাকাতেই হান্টারকে সেখানে দেখতে পায়। বেকিকে ভয় পেতে দেখে হান্টার তাকে ভরসা দিয়ে বলে সে কখনোই তাকে ছেড়ে যাবে না। হান্টারের কথা শুনে সে কিছুটা শান্ত হয়। এরই মধ্যে টাওয়ারের উপরে থাকা লাইট দেখে তার মাথায় একটা প্ল্যান আসে। সে ড্রোনটা চার্জ দেওয়ার উপায় খুঁজে পায়। পরদিন সূর্য ওঠার আগে সে ওই লাইটের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। তবে সেখানে উঠতে হলে তাকে আরও 30 মিটার উপরে যেতে হবে। এরপর বেকি সাহস নিয়ে উপরে ওঠার চেষ্টা শুরু করে দেয়। সে বারবার নিজের সাহস হারিয়ে ফেলছিল, কিন্তু নিচে দাঁড়িয়ে হান্টার বেকিকে সাহস জুগিয়ে যাচ্ছিল। এরপর এক পর্যায়ে সে একেবারে মাথায় পৌঁছে যায়। সে লাইটটা খুলে হোল্ডারের মাথায় চার্জারটা ঢুকিয়ে দেয়, কিন্তু তাতেও যেন চার্জারটা ঠিকঠাক মতো কাজ করছিল না। তখন সে নিজের গলায় থাকা বিয়ের আংটিটা খুলে তার ভেতরে সেট করে দেয়। এরপর সে আবারও চার্জারের অ্যাডাপ্টারটা সেখানে লাগাতেই ঠিকঠাক মতো কানেকশন পেয়ে যায়। এত কষ্ট সহ্য করেও বেকি ফুল চার্জ না দেওয়া পর্যন্ত অপেক্ষাই করছিল। একসময় অপেক্ষার অবসান ঘটিয়ে ড্রোনের চার্জ কমপ্লিট হয়ে যায়। চার্জ হতেই বেকি সেখান থেকে কোনো মতে নিচে নেমে আসে আর একটু বিশ্রাম নেয়। এবার বেকি নিজের ফোন খুলতেই ওয়েলপেপারে তার বাবার ছবি দেখে তার কথা খুব মনে পড়ে যায়। এখানে সে তার ভুলগুলো বুঝতে পারে। সে তার বাবাকে সবসময় সাপোর্ট করলেও সে সবসময় তাকে ভুল বুঝছিল। এসব ভেবে বেকির অনেক অনুশোচনা হতে শুরু করে। সে ভাবতে থাকে আজকে যদি সে কাউকে মেসেজ দেওয়ার সুযোগ পেত তাহলে তার বাবাকে সরি লিখে নিজের মনকে শান্ত করত। এদিকে ক্লান্তিতে বেকি বারবার ঘুমে ঢলে পড়ছিল। এসব দেখে হান্টার বলে তুই আমার সঙ্গে কথা বল, তাহলে দেখবি আর ঘুম আসবে না। এরপর বেকি হান্টারের সঙ্গে তার বাবার বিষয়ে কথা বলতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর দূরবীন দিয়ে সামনে তারা দেখতে পায় সামনের মোটেলে কিছু মানুষের আনাগোনা বাড়ছে। তার মানে এখনই হলো ড্রোন ওড়ানোর সব থেকে ভালো সময়। এরপর ড্রোন চালিয়ে সেটাকে পাহাড় পেরিয়ে মেন রোডের কাছে নিয়ে যায়। তবে হঠাৎ করেই একটা ট্রাক এসে তাদের ড্রোনটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। দুই বন্ধুর এত কষ্টের পরেও সামান্য হাসিটা যেন মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে যায়। তারা দূরবীন দিয়ে দেখতে পায় সেই ট্রাকের ড্রাইভার গাড়ি থেকে নেমে সেই ভাঙা ড্রোনের দিকে তাকিয়ে আছে, কিন্তু সেটা বুঝতে পারছিল না যে এই ড্রোনের সাথে দুজন মানুষের জীবন জড়িয়ে আছে। সে ড্রোনের কাছে না আসে আশেপাশে তাকিয়ে সেখান থেকে ট্রাক নিয়ে চলে যায়। তাদের চোখের সামনে আবারও তাদের আশা শেষ হয়ে যায়। দুজনেই সেখানে গম্ভীর হয়ে বসে পড়ে। এখন তাদের বেঁচে ফেরার আর কোনো পথই খোলা নেই। এদিকে টাওয়ারের উপরে একটা ঈগল এসে বসে পড়ে। আর ধীরে ধীরে বেকি ও হান্টারের জীবন যতই ক্ষীণ হয়ে আসছিল, ঈগল ও শকুনের আনাগোনা ততই বেড়ে যাচ্ছিল। এরই মধ্যে হঠাৎ করেই তাদের সামনে আরও একটা বিপদ এসে হাজির হয়। আকাশ পুরো কালো মেঘে ভরে যায় এবং বিদ্যুৎ চমকাতে শুরু করে। বেকি হান্টারকে বলে তার ভীষণ ঘুম পাচ্ছে। সে কিছুতেই আর এই রাতটাকে সার্ভাইভ করতে পারবে না। হয়তো আজকের এই রাতটাই তার জীবনের শেষ রাত হতে চলেছে। তবে এখনও হান্টার তার সাহস ছাড়েনি। সে বেকিকে বোঝাতে শুরু করে নিজের সাহস না হারাতে। তাদের যেভাবেই হোক বেঁচে থাকতেই হবে। যদি সে একবার ঘুমিয়ে পড়ে তাহলে ঈগল ও শকুনেরা তার ক্ষতস্থানে আক্রমণ করবে। আর এখানে হান্টারের কথা শুনে বেকির ড্যানের বলা সেই কথাগুলো মনে পড়ে যায়। সে বলছিল সেই বেঁচে থাকতে পারবে যে সবথেকে বেশি শক্তিশালী। এসব ভেবে বেকি বলে এমনিতেও তো আর আমাদের তেমন কোনো আশা নেই, তার চেয়ে একবার শেষ চেষ্টা করেই দেখা যাক। আমার ফোনটাও নিচে ফেলে দেখে কি হয়। আর এই কথা বলে সে হান্টারের কাছ থেকে জুতোটা চায় আর বলে এবার খুব ভালো করে ফোনটা বেঁধে নিচে ফেলবে। তখন হান্টার বলে ওঠে জুতোটা আমি দিতে পারবো না, ওটা তো নিচেই পড়ে আছে, আর সাথে আমিও। ভুলে গেলি ব্যাগ ওঠানোর সময় কি হয়েছিল? আর এখানে জানা যায় যে হান্টার অনেকক্ষণ আগেই মারা গিয়েছিল। ব্যাগ আনতে গিয়ে যখনই সে পড়ে যাচ্ছিল তখনই আসলে সেই দড়িটা ধরতে পারেনি। সে ওই ডিশ অ্যান্টেনার উপর পড়ে গিয়ে সেখানেই মারা গিয়েছিল। তখন বেকি শুধুমাত্র তার ব্যাগটাকেই উপরে তুলে এনেছিল, কিন্তু এখন পর্যন্ত বেকি হান্টার নেই এই কথাটা কিছুতেই মানতে পারছিল না। তাই সে তখন নিজের মনে হান্টারকে কল্পনা করে আসছিল। আসলে তখন থেকেই বেকির অবচেতন মন তাকে বুঝিয়ে আসছিল যে হান্টার এখনও বেঁচে আছে আর হান্টার তার সঙ্গেই আছে। কিন্তু সত্য এটাই যে হান্টারের এখন আর কোনো অস্তিত্ব নেই। বেকি শুধু নিজের সাহস ধরে রাখার জন্যই হান্টারকে কল্পনা করে যাচ্ছিল। আর এতক্ষণ পর বেকি সত্যটা স্বীকার করতে সে কান্নায় ভেঙে পড়ে। এরই মধ্যে সেখানে এক বিশাল ঝড় শুরু হয়ে যায়। বেকি তখন সেখানেই শুয়ে পড়ে আর নিজের ফোনে তার বাবার সঙ্গে কাটানো ছোটবেলার ভিডিওগুলো দেখতে শুরু করে। অন্যদিকের দৃশ্যপটে বেকির বাবার অবস্থাকে দেখা যায়। সেও চুপচাপ ছিল না। সে বেকিকে কোথাও খুঁজে না পেয়ে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছিল। অনেকবার চেষ্টা করেও সে কিছুতেই বেকিকে ফোনে পাচ্ছিল না। আর এদিকে অনিশ্চয়তা নিয়েই বেকি তার বাবাকে তার জীবনের শেষ মেসেজটা পাঠিয়ে দেয়। যদিও সে জানতো না যে এটা আদৌ কখনো তার বাবা দেখবে কিনা, তবুও সে অনুশোচনা কমানোর জন্যই এসব করছিল। এরপর আরও একটা রাত পার হয়ে যায়। সেখানে একটি শকুন এসে বেকির পায়ের কাছে বসে পড়ে। শকুনটি ভাবে হয়তো সে মারা গেছে আর এসে বেকি সেই ক্ষত জায়গায় খুবলে খেতে শুরু করে। তবে বেকি আচমকাই সেই শকুনটিকে ধরে মেরে ফেলে। সে সেটির কাঁচা মাংস ছিঁড়ে খেতে শুরু করে, কারণ এখন বাঁচতে হলে তার শক্তির দরকার। কারণ শক্তিশালীরাই শুধুমাত্র প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারবে। এরপর বেশ কিছুটা শক্তি পেতেই সেখান থেকে দড়ি বেয়ে নিচে অ্যান্টেনার উপর নেমে আসে।
সেখানে থাকা একটা শকুন যেটি হান্টারের শরীর খাচ্ছিল সেটি বেকির রাগী চাহনি দেখে সেখান থেকে চলে যায়। বেকি হান্টারের মৃতদেহকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে ফোন বের করে তার বাবাকে লিখতে শুরু করে যে, বাবা, আমি B67 টাওয়ারে আটকে আছি, আমাকে তুমি এখান থেকে উদ্ধার করো। এটা লিখে সে সেন্ড বাটনে প্রেস করে ফোনটিকে জুতার মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর সে হান্টারকে সরি বলে, কারণ সে এখন এমন একটা অমানবিক কাজ করতে চলেছে যেটা একদমই উচিত ছিল না। কিন্তু এছাড়া তার কাছে আর কোনো পথ খোলা নেই। সে ওই জুতোটা হান্টারের পেটের গভীর ক্ষতর মধ্যে ঢুকিয়ে দেয়, যাতে করে আগের মতো ফোনটা একেবারে ভেঙে না যায়। এরপর সে হান্টারের বডিটাকে নিচে ফেলে দেয়। এদিকে বেকির বাবাকে দেখা যায় তিনি ক্যালিফোর্নিয়াতে এসেছেন। সে রাস্তা দিয়ে সামনের ওই টাওয়ারের দিকে এগিয়ে যেতেই সেখানে পুলিশের গাড়ি দেখতে পায়। আসলে তখনই পুলিশের টিম বেকিকে রেস্কিউ করার জন্য সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে একটা লাশ পড়ে থাকতে দেখে ভাবতে থাকে যে ওটাই হয়তো তার মেয়ে। সে ভেঙে পড়ার আগে সেখানে তার মেয়ে ছুটে চলে আসে, তার মানে রেস্কিউ টিম এখন তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। বাবাকে দেখে বেকি দৌড়ে তার কাছে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও। বেকির বাবা তাকে শান্ত করে বলে, তুমি যে সুস্থ আছো এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। এরপর বেকি শেষবারের মতো তার প্রিয় বন্ধু হান্টারের মৃতদেহের দিকে তাকিয়ে সেখান থেকে তার বাবার সঙ্গে চলে যায়। আর যাওয়ার পথে তার হান্টারের কথাগুলো খুব মনে পড়ছিল। হান্টার তাকে বলছিল যে তাদের জীবন হলো ক্ষণস্থায়ী, তাই আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানো উচিত। আর বাস্তবে হান্টারের কথাগুলো আমাদের সবারই জীবনে মেনে চলা উচিত। আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের প্রত্যেকটা ছোট ছোট মুহূর্তকে কাজে লাগিয়ে জীবনটাকে সুন্দর করে উপভোগ করা উচিত, তাতে যতই বিপদ আসুক না কেন।